ইঞ্জিন, ঠিক আছে? এখন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমাকে বুঝতে হবে। তা আমরা কিছু অ্যানিমেশন দেখব কীভাবে কাজ করে। এর আগে হচ্ছে আমরা জাস্ট বেসিক ডেফিনেশনটা দেখি যে আসলে আমাদের যে ইঞ্জিনটা, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনটা কি ডিফাইন করতেছে, ঠিক আছে? তো আমি যদি লিখি সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে? তাহলে আরেকটা কি হতে পারে? এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, রাইট? এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আর দ্য ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে একটা ইঞ্জিনের কিন্তু ওয়ার্কিং ফ্লুইড থাকে, তাই না? ওয়ার্কিং ফ্লুইড বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমাদের যেমন স্টিম যদি থাকে, স্টিমটা যেখানে বা জেনারেট হবে সেইটার পরে আমাদের একটা টারবাইনের মাধ্যমে আমরা ঘুরাবো বা কিছু একটা সামথিং লাইক দ্যাট। আমরা প্রাইম মুভার যেটা ইউজ করব সেটা হচ্ছে ধরো স্টিম দিয়ে যদি ইউজ করি, সেটা কি আমাদের প্রাইম মুভ করবে স্টিমের মাধ্যমে। এখন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্বাসন হবে, রাইট? দুইটা কেসেই কিন্তু কম্বাসন হবে, ঠিক আছে? দুইটা কেসে আমাদের কম্বাসন হবে। এখন কম্বাসনটা কোথায় হবে, ঠিক আছে? যেমন যদি ওয়ার্কিং ফ্লুইডটা আমাদের হচ্ছে যে ইঞ্জিন থাকে, ঠিক আছে? আমাদের ইঞ্জিনের ভিতরে যদি কম্বাসন হয়, ঠিক আছে, মানে ওয়ার্কিং ফ্লুইডটা যদি ভিতরে এখানে কম্বাসন হয় এবং এই যে ধরো এইটা হচ্ছে আমাদের পিস্টনটা যেটা উঠানামা করে, সেটা যদি এভাবে উঠানামা করে এবং মোশন দেয়, তাহলে সেটা হবে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে? এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন কি হবে? আমরা যদি এইখানে যদি আমাদের কম্বাসন না হয়ে আমাদের কম্বাসনটা যদি বাইরে হয়, লাইক ধরো এরকম একটা কয়লার খনি আছে, এখানে হচ্ছে স্টিম জেনারেট হচ্ছে, এই জায়গাটাতে এখানে পানি ছিল, স্টিম জেনারেট হচ্ছে, আমরা হিট দিচ্ছি, এই হিটটা কাজে লাগে ধরো আমরা যে এখানে হচ্ছে স্টিমটা দিচ্ছি এবং স্টিমটা যে এই পিস্টন যেটা আছে সেটাকে উঠানামা করাচ্ছে, এই বরাবর মোশন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই কম্বাসনটা কোথায় হচ্ছে? এক্সটার্নালি হচ্ছে আমাদের ওয়ার্কিং ফ্লুইডের, তাই না? ওয়ার্কিং ফ্লুইডের কম্বাসনটা বাইরে হচ্ছে, নট ইন দ্য আমাদের ইঞ্জিন যে সিলিন্ডার আছে সেটা তো হচ্ছে না। এই জন্য আমরা এটাকে বলবো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বলবো। আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সেটাকে বলবো যখন আমাদের কম্বাসনটা হবে আমাদের কম্বাসন চেম্বারের ভিতরে। ক্লিয়ার? এই যে এই পোর্শনটুকু, মানে কোথায় কম্বাসন হলে আমরা কি বলবো, যেমন হচ্ছে আমাদের রেল 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 গাড়ি যেগুলো ছিল, রেলওয়েতে যেগুলো ইউজ করতো ইঞ্জিন, এগুলো কিন্তু আগে কি করতো বলো তো? একটা মুভিতে দেখে থাকতে পারো যে একটা জায়গা থাকে, এখানে কয়লা ফেলে খালি, তাই না? কুড়াল দিয়ে কয়লা ফেলে এবং বার্ন হওয়ার পর যে স্টিমটা জেনারেট হয় সেইটা দিয়ে আমরা এই যে এরকম একটা পিস্টন উঠানামা করাই এবং এই মোশনটা আমরা আস্তে আস্তে ইঞ্জিনে কনভার্ট, মানে এটাই আসলে আমাদের পাওয়ার জেনারেট করে। তাহলে এইখানে রেলওয়ের ইঞ্জিনটা কি হবে? স্যার এটা এক্সটার্নাল স্যার। এক্সটার্নাল ইঞ্জিন হবে। আর ইন্টারনাল ইঞ্জিন হবে কোনটা? যেটা ধরো যে আমাদের গাড়িতে ইউজ হয়, সেগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ইঞ্জিন। স্যার এটা কি স্যার মানে স্যার মূলত স্যার বলো। এটা মূলত কি স্যার ফ্লুইড পিস্টন আর ফোর্সের সাথে সম্পর্কিত? এটা মূলত কম্বাসন কোথায় হচ্ছে সেটার উপর সম্পৃক্ত, ঠিক স্যার আছে? আমি বলতে চাচ্ছিলাম ওই মানে ইঞ্জিনটা ভিতরে অথবা বাইরে থাকার মানে ইন্টারনাল বা এক্সটার্নালি কাজ করার হ্যাঁ বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। মেন কথা হচ্ছে তোমার যে মোটিভ স্টিমটা জেনারেট করবা, নর্মালি তো স্টিম জেনারেট হয়, অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন গ্যাস জেনারেট হতে পারে। সেইটা যদি তোমার ওই যেখানে মানে ইঞ্জিনের ভিতরে যদি জেনারেট না হয়, বাইরে যদি হয়, দেন তুমি যদি এটা মুভ করায় উঠানামা করাও, সেই ক্ষেত্রে এটা হবে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। কারণ তুমি এটা তোমার ইঞ্জিনের বাইরে কোথাও আগুন পুড়াচ্ছ, দেন ওই ফ্লু গ্যাসটাকে ইউজ করে মোশনটা আনতেছো, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলতেছি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আচ্ছা বুঝতে ইন্টারনাল পারছি। কম্বাসন ইঞ্জিন তখনই হবে যখন এই এই আমাদের যেই যেটা মোশন দিবে, যে গ্যাস বা ফ্লু গ্যাস বা যে কম্বাসন প্রোডাক্টগুলো ক্রিয়েট হবে, সেটা যদি আমাদের ইঞ্জিনের ইন্টারনালি ভিতরে আমাদের হয়। ইঞ্জিনের ভিতরে ক্রিয়েট হয়, ঠিক আছে? আগে সে পর্যন্ত তোমরা ক্লিয়ার? তো আমরা এখন জি হচ্ছে স্যার। একটা কি দেখবো, আমরা একটা ভিডিও দেখি।
এটা দেখলে আই গেস তোমাদের আরো একদমই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কি দেখতে পাচ্ছ আমি যে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আগে বলে রাখি এখানে হচ্ছে ইঞ্জিনের এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তো দেখো ভিডিও কি দেখায়। আচ্ছা, স্যার সাউন্ড দিলে ভালো হতো। সাউন্ড স্যার সাউন্ডে কিছু নাই আসলে। components of every four-stroke gas তুমি কি engine. সাউন্ড শুনতে পাচ্ছ? A জি connecting স্যার শোনা rod, যায়। a crankshaft. As the piston travels up and down in the আচ্ছা, cylinder, a এখানে piston, আচ্ছা এইখানে কয়েকটা জিনিস আমি বলি। ইঞ্জিনের কয়েকটা যে মেইন কম্পোনেন্ট হচ্ছে যে এটা দেখতে সাদা অংশ, যে অংশটা দেখতেছো, ঠিক আছে, এই জিনিসটা স্যার কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে পিস্টন। পিস্টন। পিস্টন, হ্যাঁ। এখন হচ্ছে আমি পিস্টন, আবার এই এই যে দেখো যে এখানে একটা একটা শ্যাফটের মতো আছে না, একটা লম্বা, হ্যাঁ, জি স্যার একটা লম্বা হ্যাঁ শ্যাফটের মতো আছে, এইটা হচ্ছে কি কানেক্টিং রড, ঠিক আছে, কানেক্টিং রড। আর এই যে এই গ্রে কালারের এই যে জিনিসটা দেখতেছো এখানে যে একটু ওয়েটি করা, এইটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, ঠিক আছে। এইটা হচ্ছে যে দেখো এই যে এখানে দুইটা আছে, এটা একটা ভালভ, এরকম একটি স্টেমের মতো আছে, স্প্রিং এর মতো, আবার এখানে একটা আছে। তো এইটা হচ্ছে ইনলেট ভালভ, আর এটা হচ্ছে ধরো এক্সস্ট ভালভ, ঠিক আছে। আর এই এই পোর্শনটা হচ্ছে তোমার কি ফুয়েল ইনজেক্টর, ঠিক আছে। নর্মালি জি হচ্ছে স্যার ফুয়েল ইনজেক্টর এখন ইউজ করা হয় আমাদের গ্যাসোলিন ইঞ্জিনগুলোতে, আগে হচ্ছে নর্মালি কার্বোরেটর ইউজ করা হতো। তো এই যে এইখানে যে ইটা দেখতেছো সেটা হচ্ছে আমাদের ফুয়েল ইনজেক্টর, মানে এখান থেকে ফুয়েলটা ইনজেক্ট করে। তো আমি জাস্ট আইডিয়াটা বলে রাখি কি হচ্ছে, এরপরে তোমরা ভিডিওটা দেখলে একদম স্মুথলি বুঝবা। সেটা হচ্ছে এখান দিয়ে আমরা কিছু ফুয়েল ইনজেক্ট করব, ঠিক আছে। এবং এই জি পাশে স্যার যে এই পোর্শনটা দেখতেছো, এর আগে কি এখানে এয়ার আছে, এয়ার পুশ করা হয়। তাহলে এয়ার আর ফুয়েল মিক্স হলো, ঠিক আছে। তা এয়ার আর ফুয়েল মিক্স হওয়া মানে কি, এয়ারের সাথে এয়ারের ভিতরে যেহেতু অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন আমি পেলাম, যেটা ছাড়া আমি ফুয়েল পুরাতে পারবো না, প্লাস আমার ফুয়েল আছে। এবং এইটা যখন এদিক দিয়ে ঢুকবে, এরপরে কি হবে, এই পিস্টনটা নিচে নামবে, হ্যাঁ, এরপরে যখন উপরে উঠবে তখন কম্প্রেস হবে। কম্প্রেস হওয়ার সময় টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। প্লাস এইখানে জি একটি স্যার স্পার্ক প্লাগ আছে, সেই স্পার্ক প্লাগটা দিয়ে আমরা যখন স্পার্ক দিই তখন আগুন ধরে যাবে এবং প্রেশারটা অনেক হাই হয়ে যাবে ভিতরে। প্লাস আমি হচ্ছে একটা একটা থ্রাস্ট পাবো। কোথায় থ্রাস্টটা পাবো, এই জায়গাটাতে থ্রাস্ট পাবো, এই পিস্টনটাতে থ্রাস্ট পাবো। পিস্টনটাতে থ্রাস্ট পাওয়ার জন্য সেইটার কারণে আমাদের যে এই ক্র্যাঙ্কশ্যাফটটা এভাবে ঘুরতে থাকবে, বুঝতে পারলা। এইভাবেই কি হবে, আমাদের কিন্তু মোশনটা ক্রিয়েট হবে। এরপরে সেকেন্ড স্ট্রোকে যেটা হবে, নিচে নামার পর যখন উপরে উঠবে তখন এখানে তো কালো ধোঁয়া হয়ে গেছে, রাইট, আগুন পুরানোর পরে। এরপরে এই কালো ধোঁয়াগুলা যে এখানকার যে এক্সস্ট পোর্ট আছে সেটা দিয়ে বের হয়ে যাবে। এরপরে কি হবে, সাইকেলটা আবার রিপিট করবে, ঠিক আছে। জাস্ট রাফলি আইডিয়াটা বলে দিলাম, এখন ভিডিওটা দেখো, আমি ক্লিয়ারলি বুঝে ফেলবা। a connecting rod, a crankshaft. As the piston travels up and down in the cylinder, this lateral motion is turned into a rotating motion at the crankshaft. The longer the stroke of the piston, the larger the displacement of gas and air occurs in the cylinder. আচ্ছা, এই যে উঠানামার যে ডিসটেন্সটা, ঠিক আছে, এই যে দেখো জি স্যার এইখান থেকে যে এই পর্যন্ত ডিসটেন্স নিচে নামলো, তাই না। তাহলে এই পরিমাণ ভলিউম, তাই না, পাই, আমি যদি এইটাকে একটি সার্কেল ধরি, পাই হচ্ছে পাই আর স্কোয়ার টাইমস এই ডিসটেন্সটা, এই পরিমাণ ভলিউম এর এরিয়া, এয়ার আর ফুয়েল নিয়ে তো আমি কাজ করতেছি, তাই না। তো এই জন্যে এইটার একটি স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে স্ট্রোক। যে কি পরিমাণ এই আমার পিস্টনের এই ফেসটা কি পরিমাণ নিচে নামতেছে, উপর টপ বটম থেকে, এই যে এখান থেকে এখানে কি পরিমাণ নিচে নামতেছে। আমার কার্সার স্যার তো এই দেখা যাচ্ছে, নিচে তাই না। নামাটা স্যার হ্যাঁ, স্যার এই পিস্টনটা যে স্যার নিচে নামতেছে এটা কি স্যার ওই তেল আর বাতাসের চাপের কারণেই নাকি না অন্য না না, স্প্রিং এর কারণে? তেল আর বাতাসের চাপের কারণে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে যখন স্টার্ট করা হয় তখন হচ্ছে এটা একটা মোটর থাকে, ওইটা এমনি ঘোরাতে থাকে, একে জাস্ট এমনি ঘোরাতে থাকে, তখন কোনো এনার্জি জেনারেট হয় না। শুরুর দিকে যে দেখো তেল আর আমার ফুয়েল যেটা, ফিউয়েল আর এয়ার মিক্সচার কিন্তু যে এখন ঢুকলো, তো ঢুকার কারণে কি হবে, ও কিছুটা নিচে নামবে, কিন্তু যে মোটরও থাকে একটা, স্টার্টিং মোটর বলে এটাকে। আইসি ইঞ্জিনে তোমরা যখন গাড়ি স্টার্ট করো তখন একটা সাউন্ড হয় না,
একটা সাউন্ড হয় না, ওটা কিন্তু ইঞ্জিনের সাউন্ড না, ওটা মোটরের সাউন্ড। ওই মোটরটা করে কি এটাকে ঘোরাতে থাকে এবং একই সাথে তোমার এই যে ফুয়েল আর এয়ারটা ঢুকে এবং স্পার্ক দেওয়ার পরে কি হবে, এরপরে তুমি মোটরটা অফ করে দিলেও ও চলতে থাকবে। কারণ হচ্ছে তখন কন্টিনিউয়াসলি কম্বাসন হবে, কন্টিনিউয়াসলি উঠানামা হতে থাকবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? To propel that piston, we need to ignite a tiny bit of gas and a whole lot of air. This creates expansion inside the cylinder. The fuel delivery system consists of an air intake manifold. এক মিনিট, কে জানি জয়েন দিছে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো এখানে যেটা আমরা দেখতেছি এখন, সেটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এখন ইনটেক ম্যানিফোল্ড শুনতে অনেক কঠিন লাগতে পারে, বাট ইনটেক ম্যানিফোল্ডের কাজটা কি, আমার এয়ার যেটা আছে না, এয়ারটাকে ফুয়েলের সাথে মিক্স করার আগের পোর্শনটুকুকে আমরা বলি ইনটেক ম্যানিফোল্ড। ঠিক আছে। জি স্যার। আমরা তো এয়ার নিতে হবে, আমার এয়ারে অক্সিজেন লাগবে আর আমার যে ফুয়েল লাগবে। ঠিক আছে, এবং এই দুইটা মিক্স করে কিন্তু আমি ভিতরে ঢুকাবো, এরপরে হচ্ছে আমার কি স্পার্ক হবে, দেন আমার কম্বাসন হবে, প্রেসার ক্রিয়েট হবে এবং পিস্টন ওঠানামা করবে। ঠিক আছে, এই যে দেখো Valves, intake and exhaust, a fuel injector, and a spark plug. A four-stroke engine is called a four-stroke because 4 up and down motions are needed to complete the cycle. In the first stroke, the piston travels downward as the intake valve opens and a mixture of air from the atmosphere and a metered amount of gas from the electronic fuel injector enter the cylinder. This is called the intake stroke. On the second stroke, the piston travels upward, compressing the air and fuel to make a highly combustible mixture. This is called the compression stroke. At this point, the spark plug fires, sending the piston downward from the expansion of the air and gas mixture. This is the combustion stroke. The fourth stroke is the exhaust stroke. As the piston travels upward, the exhaust valve opens to release the burned air-fuel mixture. When the piston reaches the top of this stroke, the intake valve opens and the cycle begins all over again. It takes one up and down motion or 2 strokes of the piston to create 1 revolution of the crankshaft. RPMs, or revolutions per minute, is how many times the crankshaft rotates within that minute. At wide open throttle, the crank... আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? কি বলছো? জি স্যার। স্যার 4টি ধাপে সম্পন্ন হয়, বুঝতে পারছি। হ্যাঁ, 4টা ধাপ না, মানে আমি যদি বলি 4টা স্ট্রোক আর কি আমার দিতে হবে। 4 বার আমার পিস্টনটা উঠানামা করতে হবে। ঠিক আছে। জি স্যার। ফার্স্টে শুরুতে উপরে থাকবে, দেন নিচে নামলো, shaft may turn at দেন 5,000 হচ্ছে দেন ফার্স্টের এটা হচ্ছে ইনটেক স্ট্রোক, ওখানে কি হবে, ফুয়েল আর এয়ার মিক্সারটা আমার ভিতরে ঢুকবে। ঠিক আছে। এরপরে কি হবে আমাদের, এরপরে হবে আমাদের কম্প্রেশন স্ট্রোক। ঠিক আছে, একটি স্ট্রোকে নিচে নামলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনটেক স্ট্রোক। পরের স্ট্রোকে কি হবে, উপরে উঠবে। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো একটা রেভলিউশন হলো, তাই না? একবার নামলো, একবার উঠলো, কয়টা রেভলিউশন হলো? একটা রেভলিউশন হলো। তাহলে দুইটা স্ট্রোকে কিন্তু কয়টা রেভলিউশন হবে? একটা। এটা কি ক্লিয়ার? জি স্যার। একবার যখন নিচে নামলো তখন হচ্ছে ইনটেক স্ট্রোক, এরপরে যখন উপরে উঠলো কম্প্রেশন স্ট্রোক, এরপরে যে স্পার্ক ইগনাইট হবে, আগুন ধরবে বা বা হবে, এটা আবার নিচে নামবে, 3 নাম্বার স্ট্রোক। এরপরে যখন আবার উপর ইনার্শিয়ার কারণে আবার তো ঘুরতে থাকবে এবং উপরে যখন উঠবে তখন কি হবে, তোমার 4 নাম্বার স্ট্রোক। তার মানে আমার দুইটা রেভলিউশন লাগবে, তাই না? আমার ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে 2 রেভলিউশনে আমার পুরো একটা সাইকেল শেষ হবে। এরপরে কি হবে, আবার ইনটেক স্ট্রোক, কম্প্রেশন, আবার সেম প্রসেস চলতে থাকবে। ঠিক আছে। এখন দেখো কি পয়েন্ট কি কি, সেটা হচ্ছে যেটা তোমাদের দরকার বোঝা, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কি হচ্ছে বলো তো, আগুন ধরবে, তাই না? তো এখানে স্পার্ক হবে এবং এখানে কি হবে, অনেক টেম্পারেচার হাই হবে, রাইট? তাহলে আমার এই পিস্টনের ম্যাটেরিয়ালটা কেমন হওয়া উচিত তোমরা এখন বলো। জি স্যার। পিস্টনের যে ম্যাটেরিয়ালটা সেটা কেমন হওয়া উচিত, বুঝতে পারলা? স্যার ওইটা তো অনেক হার্ড টাইপের ম্যাটেরিয়াল হওয়া উচিত। হ্যাঁ, এমন ম্যাটেরিয়াল হওয়া উচিত যেটা
কি করবে, আমাদের হিটটা রেজিস্ট করতে পারবে এবং প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে, রাইট? এবং টেম্পারেচার অনেক ওয়াইডলি ভ্যারি করবে, 0 ডিগ্রি, 25 ডিগ্রি, আবার 600-700 ডিগ্রি হয়ে যাবে, কারণ ওখানে আগুন ধরবে, আবার প্রেশার হবে অনেক, ঠিক আছে? তাহলে দেখো তাহলে এই ম্যাটেরিয়ালটা যা হবে, পিস্টনের ম্যাটেরিয়ালটা যা হবে, এই ক্র্যাঙ্কশ্যাফটের সরি, এটা কানেক্টিং রডের ম্যাটেরিয়াল কি সেম হবে? না, তাই না? কানেক্টিং রডটা কিন্তু সেম পিস্টনের ম্যাটেরিয়ালের হবে না, আবার ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু কি হবে, সেম ওই একই ম্যাটেরিয়ালের হবে না, বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে আসলে কোনটা কি ম্যাটেরিয়ালের বানানো, বুঝছো? স্যার যদি স্যার পিস্টনের ম্যাটেরিয়ালটা ইউজ করা হতো তো প্রবলেম হইতো স্যার কোনো? প্রবলেম হইতো কিনা, আচ্ছা প্রবলেম হইতো কিনা তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে এখানে যেহেতু টেম্পারেচার তোমার দুইটা যদি একই ম্যাটেরিয়ালের হয়, ঠিক আছে, তোমার RPMs. আচ্ছা একটা জিনিস কি এখানে দেখো, তোমার এই পিস্টনটা কি লোড, বেশিরভাগ কি লোড নিবে বলো তো? থার্মাল লোড নিবে না? গরম হয়ে যাবে হঠাৎ করে, ঠান্ডা হয়ে যাবে, সেটার জন্য তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করবা, তোমার কানেক্টিং রড যেটা, যে এই আমার যে যে এই রডটা যেটা আছে, যে এই রডটা কি থার্মাল লোড নিবে নাকি মেকানিক্যাল লোড নিবে? স্যার মেকানিক্যাল মেকানিক্যাল লোড নিবে, রাইট? এবং এটা ফ্লাকচুয়েটিং লোড। তাহলে আমি কিন্তু সেম ম্যাটেরিয়াল আমি ইউজ করাটা আমার জন্য কিন্তু ওয়াইজ ডিসিশন হবে না, বিকজ তোমার যে ম্যাটেরিয়ালটা ভালো থার্মাল লোড নিতে পারে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে সেই আমার মেকানিক্যাল লোডটা ভালো নিতে পারবে, তাই না? এই জন্যই আর কি আমাদের ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট হতে হয়। একই ম্যাটেরিয়াল নিলেও হবে না কেন, হবে অবশ্যই, কিন্তু ওই যে দেখা যাচ্ছে তোমার নর্মালি হচ্ছে একটা ইঞ্জিনের এজ যদি 30-20 বছর হয়, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 বছর হবে, 5-6 বছর 7 বছর কমে যাবে, তাই না? কারণ তুমি তো ওইভাবে ম্যাটেরিয়ালটা ডিজাইন করো নাই যে আচ্ছা যেহেতু কানেক্টিং রড, তাহলে ও তো মেকানিক্যাল লোড নিবে, বাট তাও আমরা হচ্ছে যেটা বেশি হিট লোড নিতে পারে বা থার্মাল লোড নিতে পারে সেটাই দিই। তাহলে তো সেটা ওয়াইজ ডিসিশন হবে না, তাই না? ইন ইঞ্জিনিয়ারিং সেন্স, Or a dizzying বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যে দেখো এখানে যেটা বলতেছে যে আরপিএম বা রোটেশনস পার সেকেন্ড, তাহলে হচ্ছে কি হবে দেখো তো। 83 times per second. Meanwhile, the piston traveled up and down 166 দেখছো, times. তার মানে পিস্টন হচ্ছে আপ এন্ড ডাউন করতেছে দ্বিগুণ পরিমাণ, ঠিক আছে? তোমার আরপিএম যা হবে, আরপিএম যদি 360 রোটেশন পার মিনিট হয়, তাহলে কিন্তু আমার 720 বার আমার স্ট্রোক উঠানামা করবে, স্ট্রোক দিবে, ঠিক আছে? আর এটা 4 স্ট্রোক ইঞ্জিন, কারণ এটা 4টা স্ট্রোকে হচ্ছে, রাইট? আমার পিস্টন ফার্স্টে একটা স্ট্রোকে নিচে নামতেছে, সেটা ইনটেক স্ট্রোক, এরপরে কম্প্রেশন, এরপরে কি কম্বাসন, এরপরে এক্সস্ট, তো 4টা স্ট্রোকে কিন্তু আমার পুরো মোশনটা হচ্ছে, এবং 4টা স্ট্রোক দেওয়া মানে কি 4বার ওঠানামা করা মানে কি টোটাল 2বার করে ঘোরা, তার মানে 83 টাইমস রোটেশন হলে 166টা স্ট্রোক হবে, কথার কথা আর কি, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। In that same second. Want to see how fast that is? আচ্ছা, এমনি একটা ইঞ্জিন কত ফাস্ট হতে Now, that's চলে fast. সেটা Let's দেখো, see it again. এই যে এই পরিমাণ জোরে কিন্তু Amazing. আমাদের ইঞ্জিনগুলো The চলে। four-stroke EFI engine does this smoothly, quietly, and reliably for years and years of operation. খেয়াল করছো কত স্পিডে এবং কত উঠানামা, কত জোরে উঠানামা করতেছে? জি স্যার। সো এইভাবে কিন্তু আমাদের ইঞ্জিনে যেহেতু এত জোরে উঠানামা করতেছে, এটা কিন্তু আসলে না দেখলে বোঝা যায় না। সো একটা যদি এন স্ট্রোক, মানে এনটা যদি স্ট্রোক দেয়, তাই না, তাহলে আরপিএম কত হবে? আরপিএম হবে বা রোটেশন পার সেকেন্ড হবে হচ্ছে তোমার কত, n/2, ঠিক আছে? যদি এটা দেয় তাহলে আরপিএম হবে এটা অর্ধেক, ঠিক আছে? তো এটাই আর কি। আর হচ্ছে তোমার এই যে উঠানামাটা করতেছে, হ্যাঁ ধরো একটা আমি যদি বলি এখন সিম্পলি যদি একটু আঁকি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে এখানে একটা পিস্টন থাকে, তাই না? পিস্টন থাকে, এখানে হচ্ছে একটা কানেক্টিং রড, হ্যাঁ কানেক্টিং রড, যে এখানে একটা কি ফ্লাই হুইলের সাথে জোড়া লাগানো, যেরকম একটা ফ্লাই হুইল আছে, ঠিক আছে? এবং এটা যখন উঠানামা করে তখন কি হয়, ও হচ্ছে যে এইবার আবার মোশনে ঘুরে, তাই না? জি
স্যার। তো এখানে দেখো পিস্টনের ম্যাটেরিয়াল কি হতে হবে তোমাদের একটা আইডিয়া হলো। আবার ধরো তোমার কি বলে কানেক্টিং রড, যেটা কানেক্টিং রডের ম্যাটেরিয়াল কি হতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া হলো। ফ্লাইহুইল ফ্লাইহুইলটা কোনটা বলো তো? ফ্লাইহুইল হচ্ছে যে নিচের এটা, তাই না, যেটা ঘুরে। ফ্লাইহুইলের একটা প্রপার্টি থাকতে হবে কি বলতো, এটার মোমেন্ট অফ ইনারশিয়া হতে হবে হাই। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন স্ট্রোকে কি পাওয়ার কিন্তু আমরা পাচ্ছি কখন, যখন জাস্ট কম্বাসন হচ্ছে, তাই না? জি স্যার। বাকি সময়টুকুতে তো জিনিসটা ঘুরতে থাকতে হবে, রাইট? তাহলে সেটার জন্য কি মোমেন্ট অফ ইনারশিয়া যদি হাই হয় তাহলে একবার ঘুরাই দিলে কি হবে, ঘুরতে থাকতে চাবে, তাহলে আমাদের কাজ কম হবে। কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া লো হলে কি হবে, একবার ঘুরালেই দেখা যাচ্ছে অর্ধেক ঘুরে থেমে যাচ্ছে, তাই না? তাহলে ফুল রোটেশন হবে না, তাহলে কিন্তু আমাদের কম্বাসন ভালো হবে না। ঠিক আছে? তো আমাদের এখানে কি থাকে, আরেকটা থাকে স্পার্ক প্লাগ, তাই না? এটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের কাজ কি, আমার এনার্জাইজ করা, সো দ্যাট আমার যে ফুয়েলটা বার্ন হয়ে আমার এই পিস্টনটা ওঠানামা করে। আর আরেকটা কি আছে আমাদের এখানে, এখানে আছে একটা ইনলেট ভালভ, আর আরেকটা হচ্ছে এক্সস্ট ভালভ। ঠিক আছে, এক্সস্ট ভালভ। এখন আমি যদি বলো ইনলেট ভালভের সাইজ কেমন হবে আর এক্সস্ট ভালভের সাইজ কোনটা বড় হবে বলো তো? স্যার ইনলেট ভালভের সাইজ বড় হবে না এক্সস্ট ভালভের সাইজ বড় হবে? এক্সজস্টেরই মনে হয় স্যার বড় হবে, কারণ ওই দিক থেকে তো ধোঁয়া বার হচ্ছে, তাই তো? না, জি স্যার। ইনলেট ভালভের সাইজটা বড় হবে। কারণটা হচ্ছে তোমার অনেক অক্সিজেন লাগবে না, অনেক এয়ার লাগবে, তো সেটা নেয়ার জন্য বড় এই হোলটা বড় হওয়া উচিত। ঠিক আছে, তাহলে অনেক এয়ার ঢুকতে পারবে। কিন্তু এক্সস্ট ভালভের সাইজ কেন ছোট হবে, রিজনটা হচ্ছে যে তোমার এক্সস্ট ভালভ যখন হবে তখন কিন্তু এর ভিতরে প্রেসারটা কি ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেসার না, ভিতরে অনেক প্রেসার কিন্তু। জি স্যার। তাহলে এত হাই প্রেসারে কোনো কিছু থাকলে আমার ছোট ফুটা দিলেই হচ্ছে, আমি যদি বড় ফুটা দিয়ে লাভ তো নাই, ছোট ফুটা দিলেই ও বের হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন বড় আমি জায়গা দিব? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, মানে একটু যদি স্মল নাজেস বলি, সেটা হচ্ছে ইনলেট ভালভ যেটা থাকে না, এই যে ধরো যেভাবে ঢুকতেছে ইনলেট ভালভ তো নরমালি কেমন হয়, যে এরকম দেখতে, হ্যাঁ, এই যে এরকম থাকে, তো যে এইরকম। তো ইনলেট ভালভের এই জায়গাটা একটু থাকে এরকম ভিতরের দিকে ঢুকানো, কারণ কি যখন এয়ারটা ঢুকে, এয়ার ফুয়েল ঢুকে না, তখন যাতে একটু সোয়ার্লিং হয়ে একটু ঘুরে ঘুরে ঢুকে এবং যাতে মিক্সিংটা ভালো হয়। ঠিক আছে, তো এই জন্য এইটা অ্যাকচুয়ালি দেয়, কারণ হচ্ছে টার্বুলেন্সটা যাতে বেটার হয়। ঠিক আছে, টার্বুলেন্স বেটার হলে কি হবে বলতো, কম্বাসন ভালো হবে, কারণ মিক্সিং বেটার হবে, মিক্সিং উইল বি বেটার, তাই না? এয়ার আর ফুয়েলের মিক্সিংটা ভালো হবে। জি স্যার। নর্মাল, কিন্তু খুবই খুবই সিম্পল জিনিস, এমন না যে খুব কঠিন কিছু, জাস্ট নর্মাল স্মল, একটু স্মল ডিটেলস, জাস্ট একটাই। আর এক্সস্ট ভালভে ধরো এরকম কিছু থাকে না, কোনো সোয়ার্লিং বা এরকম দাবানো থাকে না, বা এটা নর্মাল এরকম থাকে না, তো এই যে এখানে যেমন থাকে এরকম থাকে না। তো এটা দ্বারা হয় কি, এটা যাচ্ছে একটু ঘুরে বা এই যেভাবে ঘুরে এভাবে ঢুকে, তখন কি হয় যে মিক্সিংটা ভালো হয়। এটা জাস্ট ইনলেট ভালভের ক্ষেত্রে এটা করা হয়, এটা হচ্ছে ইনলেট ভালভের ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, এটা অন্যান্য ভালভে করা হয় না, দরকারও হয় না। তাহলে ইনলেট ভালভ কেন বড় সেটা আই গেস বুঝতে পারলাম, এক্সস্ট ভালভ কেন ছোট সেটাও বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, বলো ইনলেট ভালভ কি টেম্পারেচার বেশি, মানে টেম্পারেচার বেশি লাইক ফিল করবে, নাকি এক্সস্ট ভালভ বেশি টেম্পারেচার ফিল করবে? মানে স্যার কোনটা বেশি গরম হবে বলো তো? স্যার এক্সজস্টই বেশি গরম হবে, এক্সস্টই বেশি কারণ গরম হবে, কারণ হচ্ছে গরম এয়ার বা গরম ফুয়েল গুলা কিন্তু এক্সস্ট দিয়ে যাচ্ছে, রাইট? তাহলে বলো, তাহলে ইনলেট ভালভের যে মানে ম্যাটেরিয়াল গুলা থাকবে সেইটা যা হবে, এক্সস্ট ভালভের ম্যাটেরিয়াল কি সেম হবে? জি না স্যার, জি না, এক্সজস্টে ভালো অবভিয়াসলি না। ম্যাটেরিয়াল ইউজ করে। এক্সস্ট ভালভের ম্যাটেরিয়াল নরমালি হয় যে গ্রে কাস্ট আয়রন বা এসব, যেগুলো অ্যাকচুয়ালি হিট ভালো নিতে পারে। ঠিক আছে, হিট থার্মাল লোডগুলো ভালো নিতে পারে সেগুলো। তো
এই জিনিসগুলো আসলে মানে আমি তোমাদেরকে বলতেছি কারণ হচ্ছে তোমাদের পড়ার সিস্টেমটা তো থাকে যে মুখস্থ লেভেলে, এটা দেখলাম, এটা পড়লাম, এটা ও আচ্ছা এটা মানে এরকম না। তোমরা জাস্ট চিন্তা করো যে কেন হচ্ছে জিনিসগুলো। এই যে ইনলেট ভালভে আমার তো এত টেম্পারেচার লাগতেছে না, আমি এখানে কত দেখো, ইনলেট ভালভে আমি হচ্ছে খুবই কম টেম্পারেচার, লাইক আমি যদি বলি এখানে হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ঢুকতেছে, আর এখানে বের হচ্ছে কত 700 ডিগ্রি বা 700 থেকে কি 600 ডিগ্রি সেন্টিগ্রেডে বার হচ্ছে। তাহলে অবভিয়াসলি কি এটা টেম্পারেচার হাই থাকবে, এটার ম্যাটেরিয়াল ডিফারেন্ট হবে, তাই না? এটা জি ইটস স্যার। অবভিয়াস। তো এই জিনিসগুলাই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের, তোমাদের সায়েন্টিফিক্যালি এই চিন্তাটা ইম্পর্টেন্ট। লাইক না বই পড়া তো যাই এরকম হাজার হাজার বই আছে, তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট যে তোমাদের কিভাবে যে ইনলেট ভালভটা কি হবে, ম্যাটেরিয়ালটা কেমন হতে পারে, এক্সোস্ট ভালভের ম্যাটেরিয়ালটা কেমন হবে। তারপরে এক্সোস্ট ভালভে যেহেতু সাইজটা ছোট হবে, ইনলেট ভালভে বড় হতে হবে কারণ বেশি এয়ার আমি নিব। ইনলেট ভালভে হচ্ছে কি থাকবে আমার হচ্ছে সোয়ার্লিং চেম্বারের মতো থাকতে পারে, আমাদের টার্বুলেন্সটা যাতে বেটার হয়, ঠিক আছে? তো এই যে এইরকম কিছু জিনিস থাকে। আবার অনেক ক্ষেত্রে হয় কি ইনলেট ভালভে হচ্ছে যে এখানে চেম্বারগুলো যে একটা সোয়ার্লিং চেম্বার এইখানে থাকে, এই সাইডে থাকে, বুঝতে পারছো? সো দ্যাট এইখানে যাতে মিক্সিং, কারণ এয়ার আর ফুয়েল তো আমি দিয়েই দিছি, এখানে তো এয়ার ইনজেক্টর দিয়েই দিছি, ফুয়েল ইনজেক্টর দিয়ে দিছি, আবার এয়ার তো বাইরে থেকে আসতেছে, যাতে এখানে যাতে মিক্সিং হয়ে এরপরে জাস্ট ঢুকে, সেটাও অনেক সময় করা হয়, ঠিক আছে? সো ডিফারেন্ট অ্যাপ্রোচ, হ্যাঁ, টু সলভ ওয়ান পার্টিকুলার প্রবলেম, ঠিক আছে? সো এইটাই কিন্তু আমাদের মেইন আর কি টার্গেট, যে আমরা আসলে কিভাবে আমাদের এই আইসি ইঞ্জিনে আমাদের কি কি করতেছে। ক্লিয়ার তোমাদের কাছে? স্যার। হ্যাঁ বলো। জি স্যার। স্যার এইটুকু ক্লিয়ার স্যার। একটা কথা হলো স্যার, যখন স্যার ওই জায়গায় স্পার্ক দিয়া স্যার ওই মানে আগুন ধরায় মানে একটা চাপ সৃষ্টি করে, তখন ওই গ্যাসগুলা তো স্যার ওই ইনলেট ভালভও খোলা থাকে আর এক্সহস্ট ভালভও খোলা থাকে। তো দুই দিক থেকে বের হওয়ার সম্ভাবনা আছে নাকি একটা না বন্ধ না না থাকে? একটা বন্ধ ইনলেট থাকে, একটা বন্ধ ইনলেট থাকে, বন্ধ মানে ইনলেট ইনলেট বন্ধ ভালভটা থাকে। বন্ধ আমি থাকে। এই যে দেখো ভিডিওটা, এই যে The electronic fuel injector enter the cylinder. This is called the intake stroke. যখন ইনটেক স্ট্রোক On the থাকে তখন second দেখো stroke, যে the piston এই travels স্টেমটা upward, যে দেখো যে compressing the air and fuel এই to যে make এখন a দুইটাই highly কিন্তু বন্ধ, combustible mixture. এখন This দুইটা is ভালভই বন্ধ, called the compression stroke. ঠিক আছে? এখন কিন্তু দুইটাই বন্ধ, ঠিক আছে? এই দুইটাই বন্ধ। যখন নিচে নামলো এখনো কিন্তু খুলে নাই, এখনো কিন্তু খুলে নাই, এই যে এখন খুলবে, আবার উপরে ওঠার সময় এই যে এইটা খুলবে, এটা হচ্ছে আমাদের এক্সহস্ট ভালভটা, ঠিক আছে? যে এইটা খুলবে, যে এই বরাবর একটা চাপ খাবে এবং এই যে এটা খুলবে এবং এয়ারটা এদিক দিয়ে যাবে। এখনো ইনলেট ভালভ কিন্তু এখনো বন্ধ, খেয়াল করছো? ইনলেট ভালভ কিন্তু বন্ধ। যখন নিচে নামবে, এই যে এখন যখন নিচে নামবে তো এই যে এখন ইনলেট ভালভটা খুলবে, তখন এক্সহস্ট ভালভটা বন্ধ থাকবে, এর মাঝখানে কি হবে দুইটা ভালভই বন্ধ থাকবে। বার্ন হলো, এবার যখন উপরে উঠবে তখন এক্সহস্ট ভালভটা খুলে যাবে, ঠিক আছে? স্যার, এটা স্যার নিয়ন্ত্রণ কিভাবে করতেছে স্যার ওই ভালভ দুটা? এটা তো আচ্ছা, স্যার এই চাপের উপর হইতেছে না। না না এই চাপের উপর হচ্ছে না, এইটা নিয়ন্ত্রণ হচ্ছে অন্যভাবে। সেটা হচ্ছে এই যে ক্র্যাঙ্ক ঘুরতেছে না, যে এই শ্যাফটটা ঘুরতেছে না, জি স্যার। এই ঘোরার উপর নির্ভর করে তোমার এখানে থাকে একটা ক্যাম থাকে, সেই ক্যামটা দিয়ে যে এই এখানে স্প্রিং দেওয়া আছে না, যে এখানে এই জায়গাটায় এখানে ফোর্সটা দিতে থাকে। এটা হচ্ছে টাইমিং করা থাকে, যে তোমার হচ্ছে এই যখন তোমার ধরো এই রোটেশনটা যখন একটা রোটেশন দিবে তখন এটা খুলবে, যখন মাঝখানে থাকবে মানে ধর ফার্স্ট স্ট্রোকে থাকবে তখন এটা খোলা থাকবে, সেকেন্ড স্ট্রোকে দুইটাই অফ থাকবে, থার্ড স্ট্রোকে ও খুলবে, ফোর্থ স্ট্রোকে আবার দুইটাই বন্ধ থাকবে, মানে এভাবে আর কি টাইমিং করা থাকে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তো ওইভাবে আর কি করা থাকে। এটা তোমাদের যে বই যেটা আছে তোমাদের কি বলে যে বইটা আমি বলছি এই বইয়ে আর কি আছে, তো যে এখানে হচ্ছে যে ক্যাম থাকে আর কি, ক্যামের মাধ্যমে তোমার এটাই করা থাকে আর কি, যে কখন খুলবে আর কখন খুলবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের আমরা যদি এখন বলি যে স্টিম ইঞ্জিন আর আইসি ইঞ্জিন এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে স্টিম ইঞ্জিনটা হচ্ছে যে এক্সটার্নাল ইঞ্জিন, যেটা তো আমরা বলছি, আর আইসি ইঞ্জিন হচ্ছে যে কম্বাসন হচ্ছে ফুয়েলের ভিতরে, যাই হোক, তো এটা তো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কম্পোনেন্টস অফ আইসি ইঞ্জিন, ঠিক আছে? আইসি ইঞ্জিনের কম্পোনেন্টসগুলো কি কি সেটা আমাদের ইম্পর্টেন্ট। তো একটা একটা কি হচ্ছে একটা সিলিন্ডার, তাই না? জি স্যার। সিলিন্ডার, দেন হচ্ছে সিলিন্ডার হেড, তারপর পিস্টন রিং,
কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্ককেস, ফ্লাইহুইল। আচ্ছা, এখন হচ্ছে আমরা বলি পিস্টন রিংটা কি, ঠিক আছে? পিস্টন রিং হচ্ছে যে ভিডিওটাতে যদি দেখি, এই যে দেখো এই জায়গাটাতে কিছু দাগ কাটা আছে না, এই যে এখানে দাগ কাটা, তারপরে স্যার এখানে দাগ কাটা, এখানে কিছু রিং দেওয়া থাকে। রিং এর কাজটা হচ্ছে এই যে দেখো তোমার এই জায়গা কিন্তু ফাঁপা খালি, ক্র্যাঙ্ক কেস যেটা এটা কিন্তু খালি। সিলিন্ডারটা কি, এই পুরা জিনিসটা কিন্তু সিলিন্ডার, ঠিক আছে? এই পুরা জিনিসটা হচ্ছে সিলিন্ডার, আর এই এই অংশটুকু হচ্ছে তোমার ক্র্যাঙ্ক কেস, ঠিক আছে? ক্র্যাঙ্ক কেস কেন, কারণ এখানে যে ক্র্যাঙ্কটা আছে তাই, ঠিক আছে? এই জন্য এই পুরা জিনিসটাকে বলে ক্র্যাঙ্ক কেস। আচ্ছা, এখন ধরো এই এই যে বার্ন হচ্ছে, এখানে তো প্রেশার হাই, আর এখানে কিন্তু প্রেশার এত বেশি না। তাহলে কি হবে, এই অনেক ফুয়েলগুলা কি যে এই পাশ দিয়ে গ্যাপ দিয়ে বের হয়ে আসতে চাবে না, এই গ্যাপ দিয়ে বের হয়ে এইদিকে চলে আসতে চাবে, ক্র্যাঙ্ক কেসে চলে আসতে চাবে। এই জন্য এটা যাতে না হয় সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এইখানে কিছু পিস্টন রিং দেওয়া থাকে, ঠিক আছে? কিছু পিস্টন রিং দেওয়া থাকে। সেইটা কি করে তোমার হচ্ছে যে এই যে তোমার যে এই প্রেসারে তোমার হচ্ছে যখন হাই প্রেসার থাকে উপরে, তখন হচ্ছে ওই হাই প্রেসারের ওই এয়ার ফুয়েল মিক্সচার যাতে কোনোভাবেই আমাদের ক্র্যাঙ্কেসে না আসতে পারে। বুঝতে পারলা? এটাই হচ্ছে যে পিস্টন রিং এর কাজ, ঠিক স্যার আছে? কিভাবে করে স্যার কাজটা, মানে এইটা হচ্ছে যদি তোমার আসতে ধরো চাই একটা কিভাবে করবো? রাবারের মতো থাকে, যেমন তোমার এই যে এই বরাবর তোমার তো এখানে একটু গ্যাপ থাকবে, তাই না? যেহেতু এই পিস্টনটা উঠানামা করতেছে, তার মানে কি অবভিয়াসলি এখানে একটা গ্যাপ আছে, তাই না? না হলে তো লেগে থাকতো একদম। তো ওখানে যদি একটু গ্যাপ থাকে তাহলে কি তোমার একটা রাবার বা কিছু যদি দিয়ে রাখো, তাহলে কি হবে, বেশি এয়ার তো পাস করতে পারবে না ওই গ্যাপ দিয়ে, তাই না? বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। সিমিলার কেস তোমার হচ্ছে এখানে একটা থাকে পিস্টন রিং আর আরেকটা থাকে হচ্ছে অয়েল রিং। অয়েল রিং কেন লাগে, কারণ হচ্ছে দেখো তোমার এই যে এখানে উঠানামা করতেছো, তোমার যদি এই সারফেসটা অয়েলি না হয়, অয়েলি না হলে কি হবে বলো তো? স্যার অয়েল, ঘর্ষণ বেড়ে যাবে স্যার। ঘর্ষণ বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য এখানে করে কি আমাদের যে লুব্রিকেশন সিস্টেম থাকে, তো লুব্রিকেশন সিস্টেমে প্রেসার, হাই প্রেসারে যে অয়েলগুলা যে এই দুইটা রিং দিয়ে বের হয়ে এই ওয়ালটাকে কি করে, একটু লুব্রিকেট করে, সো দ্যাট তোমার এই মোশনটা যাতে স্মুথ হয়। বুঝতে পারছো? তো পিস্টন রিং আর অয়েল রিং এর কাজ হচ্ছে এটাই, যে সিল করাটা আর আর হচ্ছে যে লুব্রিকেশনটা প্রোভাইড করা। বুঝতে পারছো? স্যার অয়েল রিংটা স্যার ওই নিচের পোর্শনে থাকে না? হ্যাঁ, নিচের পোর্শনে থাকে নর্মালি আর কি। তো এই আর কি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলুদ কালারের এই পার্টটুকু দেখতেছো না, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াটার জ্যাকেট। বুঝতেছো? ওয়াটার জ্যাকেট কেন, কারণ হচ্ছে আমাদের রেডিয়েটর থাকে, রাইট? গাড়িতে রেডিয়েটর থাকে, রেডিয়েটরের কাজ হচ্ছে কি, এই যে এখানকার এখানে যে এত হিট উৎপন্ন হচ্ছে, এটা তো গরম হচ্ছে, তাই না? তো আমি যদি এই হিটটা রিমুভ না করি তাহলে কি হবে, এই জিনিসটা গরম হয়ে যাবে এবং একসময় কি হবে, এই পুরো সিস্টেমটা গলে যাবে গরম হতে হতে। স্টিলেরও তো একটা টেম্পারেচারে গলে যায়, তাই না, পানির মতো। তাহলে ওই জি স্যার। মেল্টিংটা যাতে না হয় এই জন্য কি হয়, এখানে যা যা ওয়াটার জ্যাকেট থাকে, যেখানে কি হয় পানিটা পাম্পের মাধ্যমে কি হয় সার্কুলেট করতে থাকে। তখন কি হয়, পানিটা হচ্ছে এখানকার হিট নিয়ে ওই রেডিয়েটরে যায় এবং রেডিয়েটরে কি বাতাস আসে বাইরে থেকে এবং রেডিয়েটরটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে এই পানিটা আবার কি করি, আমি এখান দিয়ে আবার সার্কুলেট করতে থাকি, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটাকে আমরা বলি ওয়াটার জ্যাকেট। ওয়াটার জ্যাকেট, তো ওয়াটার জ্যাকেট হচ্ছে। আর আমাদের যে মোটর সাইকেলের আছে, মোটর সাইকেল আছে না, মোটর সাইকেলে জি কিন্তু স্যার। এই জায়গাটাতে কি থাকে, যে বাইরে ফিনের মতো থাকে না, বাইরে হচ্ছে যে তোমার হচ্ছে দেখা যায় তো মোটরসাইকেলের এই সিলিন্ডার, যেটা মোটরসাইকেলে ই কয়টা থাকে, একটা থাকে, কিন্তু মোটরসাইকেলে সিলিন্ডার কয়টা থাকে, একটা থাকে। গাড়িতে কয়টা থাকে নর্মালি, ওই 4টা থাকে, 8টা থাকে, V8 ইঞ্জিন, V4 ইঞ্জিন, V6 ইঞ্জিন, V2 ইঞ্জিন, তাই না? তো হচ্ছে তোমার মোটরসাইকেলে তো একটা থাকে, ওইটা কিন্তু পানি থাকে না, ওখানে কিন্তু এয়ার দিয়েই ঠান্ডা করে, ঠিক আছে? মোটরসাইকেলে তো আলাদাভাবে রেডিয়েটর লাগানো থাকে না, মোটরসাইকেলে কি হয় যে এয়ারটা আসে ওইটা দিয়েই, এই এই যে বাইরে হচ্ছে ফিনের মতো থাকে, এই ওয়াটার জ্যাকেটের পরিবর্তে এয়ার দিয়েই ঠান্ডা করে। বুঝতে পারছো ডিফারেন্সটা? জি বুঝতে স্যার পারলা? বুঝতে পারছি। বাট ওটাও কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, বাট ওটার কুলিং মেথডটা ডিফারেন্ট। ওটার কুলিং মেথডটা হচ্ছে এয়ার দিয়ে আমরা ঠান্ডা করতেছি, আর মানে এখানে স্যার বাইরে থেকে স্বাভাবিকভাবে ওটা ঠান্ডা হলো, হ্যাঁ, এটা ভেতরে হচ্ছে আবার এয়ার কুল হচ্ছে, এয়ার কুল হচ্ছে, আর এখানে হচ্ছে ওয়াটার কুল হচ্ছে, এই জন্য এটা ওয়াটার জ্যাকেট।
তো কোনটা বেটার বলো তো? স্যার ওয়াটারই তো বেটার। ওয়াটার বেটার হবে অবভিয়াসলি, কিন্তু ওয়াটার বেটার হলেও আরেকটা সমস্যা হচ্ছে ওয়াটার জায়গা বেশি নেই, তাই না? জি স্যার, তা তো নেই। আচ্ছা, তোমরা কি কোনো মোটরসাইকেলের এই মডেল জানো যেটা ওয়াটার কুল? জি না স্যার, জানো না না? এদের কাওয়াসাকির মোটরসাইকেল আছে, ওদের একটা মোটরসাইকেল এরকম আছে, ওদের ওয়াটার কুলড আর কি, ওদের ওরকম আলাদা সিস্টেম। স্যার আমি ওই যতটুকু মানে আমি পিসি সম্পর্কে জানি ওই ওয়াটার কুলিং পিসি আছে কিছু। হ্যাঁ, ওয়াটার কুল পিসি তো আছে। ওয়াটার কুল তোমার যে তোমাদের আমাদের যে যে এই যে যে গরম হয়, আমাদের মাদারবোর্ড গরম হয়ে যায় বা যে ইটা গরম হয়ে যাচ্ছে, সেটার জন্য কি করতে হয় আমাদের? কুল করতে হয়। কুল করার একটা ওয়ে হচ্ছে কি, কুল করার একটা ওয়ে হচ্ছে এয়ার, রাইট? তো আমরা যেটা করতাম আগে ফ্যান ইউজ করতাম, তো এখন ফ্যান দিয়েও কুলিং এফিশিয়েন্ট হয় না, ঠিক আছে? এয়ার দিয়ে আর কতই বা ঠান্ডা করবো, এই জন্য অনেকে এখন আমরা লিকুইড কুল করা হয়। আমাদের মোবাইলেও এখন কি লিকুইড কুলিং সিস্টেম আছে কিন্তু, ঠিক আছে? এখন আমরা হিট পাইপ ইউজ করা হয়, এবং ওটা কি করে ওই চিপে যে হিট জেনারেট হয় ওইটা হিটটা নিয়ে হিটটা ডিসিসিপেট করে ফেলে। তাহলে কি হয়, আমাদের এই যে হ্যাং করতো আগে ফোনগুলো, এখন আর হ্যাংটা করে না, ঠিক আছে? টেম্পারেচার যদি কম থাকে কোর কিন্তু কখনো স্লো ডাউন করবে না। তাহলে আমাদের কম্পিউটেশনাল আমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু হচ্ছে। তো এই যে সবকিছু কিন্তু এইভাবে ইন্টার রিলেটেড, বুঝতে পারছো? আইডিয়াটা কিন্তু এটাই, যে আমাদের ঠান্ডা করতে হবে জিনিসটা, এবং ঠান্ডা করার মেথড হচ্ছে যে একটা হচ্ছে ওয়াটার অ্যাভেলেবল খুবই, তাই এছাড়া অনেক ক্ষেত্রে ওই তোমার অ্যাসিটোন বা হচ্ছে অ্যালকোহল দিয়ে কিন্তু বেটার কুলিং হয়। কারণ হচ্ছে তোমরা স্পিরিট বা যেগুলা ইউজ করে সেগুলো কিন্তু হাতে রাখলে দেখবে ঠান্ডা লাগে, তাই না? কারণ হচ্ছে ওই স্পিরিটটা কি হয়, ওই বাতাসে মিশে যেতে চায়, এবং বাতাসে মিশে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে সেটা তোমার হাত থেকে এনার্জিটা নেয়। হাত থেকে এনার্জিটা নিয়ে কি হয়, ও বাতাসে মিশে যায়, এভাপোরেট হয়, বয়লিং হয়, যেটাই আমরা বলি না কেন। তাহলে সেই ক্ষেত্রে এনার্জিটা নিচ্ছে তোমার বডি থেকে, তাহলে তোমার বডি ঠান্ডা হয়ে যাবে। তো এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালকোহল ইউজ করা হয় ঠান্ডা করার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা ইউজ করা হয়। বাট অ্যালকোহল হচ্ছে পানি বেটার, কারণ পানি হচ্ছে অনেক বেশি হিট ক্যাপাসিটি বেশি। বাট অনেক ক্ষেত্রে অ্যালকোহল ইউজ করা হয়, আবার অনেক ক্ষেত্রেই করা হয়, এটা ডিপেন্ড করে আর কি। পানি সহজলভ্য, অ্যালকোহল একটু। হ্যাঁ, এটা আছে। আর আরেকটা বিষয় আছে আর কি, যে এরকম, তো তোমাদেরকে যে এই স্ট্রোক সম্বন্ধে তো আইডিয়া ক্লিয়ার, তাই না? যা যা বললাম। আচ্ছা, এরপরে আমাদের মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালভ টাইমিং ডায়াগ্রামটা, যে আমরা কিভাবে টাইমিংটা করব। তুমি যেটা বলতেছিলে কখন ইনলেট ভালভ খুলবো, কখন এক্সস্ট ভালভ খুলবো, বা এক্সপানশন কখন হবে, সেই জিনিসটা আর কি। তো সেইটা যে ভালভ টাইমিং ডায়াগ্রাম, আর হচ্ছে আমাদের যে সাইকেলটা, অ্যাকচুয়ালি এখানে যে সাইকেলটা চলতেছে এটা একটা সাইকেল, র্যাঙ্কিন সাইকেল ছিল একটা সাইকেল, এটা কিন্তু একটা সাইকেল, এবং এটাকে আমরা বলি নর্মালি অটো সাইকেল, ঠিক আছে? অটো সাইকেল অথবা ডিজেল সাইকেল, আইসি ইঞ্জিনে আমরা অটো সাইকেল অথবা ডিজেল সাইকেল ইউজ করি। তো এই দুইটা সাইকেলের আমাদের যে ডায়াগ্রাম আছে সেটা, আর ভালভ টাইমিং ডায়াগ্রাম, এটা হচ্ছে যে আমাদের যে নেক্সট ক্লাসে আমাদের দেখতে হবে। আর যে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি, ওয়ার্ক এনভায়রনমেন্টটা কি, আর টু স্ট্রোক ইঞ্জিন, ঠিক আছে? এইটা পড়লে আমাদের মোটামুটি শেষ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইগনিশন সিস্টেমটা, মোটর ইগনিশন সিস্টেম, আর হচ্ছে আমাদের কিছু কুলিং সিস্টেম আছে ইঞ্জিনে, যেমন আমি বললাম অলরেডি যে এয়ার কুলিং সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের একটু ফ্যান্সি কিছু জিনিস আছে, যেমন সুপার চার্জিং, টার্বো চার্জিং, তাই না? এগুলো তো শুনছো নাম। জি স্যার। এগুলাও আর কি। সো আমরা আর কি মোটামুটি এগুলো আর কি নেক্সট এই 2 ক্লাসে আরো 2টা ক্লাস লাগবে আইসি ইঞ্জিন পুরোটা শেষ করতে। এইটা পরে আমাদের মোটামুটি এটা, তাহলে আমাদের আইসি ইঞ্জিনের পার্টটুকু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এই আর কি। তো আজকের ক্লাসে যা পড়ালাম সেটা তো বুঝতে পেরেছো, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে পুরো বইয়ের যে চ্যাপ্টারটা, ঠিক আছে, সেটার ছবি তুলে আমি পিডিএফটা করে দিব। আর তাছাড়া হচ্ছে আরো যে চ্যাপ্টারগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলাও করে দিতে হবে, ওগুলাও করে দিতে হবে, ঠিক আছে, ওগুলাও করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আসলে তোমাদের অত মানে ডিটেলসে জানার অত দরকারও নাই, জাস্ট একটা গ্রাফ, একটা গেস আইডিয়া যে কিভাবে আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ছোটোখাটো যে আমাদের থাকে না সিসি, গাড়ির যে সিসি বলে, সিসিটা কি মিন করে, কিভাবে ক্যালকুলেশন করে সিসি,
সেই জিনিসগুলো একটু আমরা দেখব। তো এই আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের, আমি যদি বলি এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা ইন্ট্রোডাকশন ছিল যে